স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন নামের এক যুবক। শুক্রবার এক সহযোদ্ধা ফোন করে তার পরিবারকে বিষয়টি জানান। পরিবার জানায়, দিনমজুর পিতার কষ্ট দূর করতে এবং সুন্দর ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লালপুর হোসেনপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোহাম্মদ আকরাম। রাশিয়া যাবার পর 6 মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি করতেন আকরাম। এরপর দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে যান। সেখানেই তার মৃত্যু হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান, আশুগঞ্জের ওই যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছেন। নিহতের মরদেহ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমার মা বাইরে বেড়া কোনো হেমতা নাই, তো যদি বাচ্চা তাহে 1 বছর পরে চুরি দিব, চুরিতে আইলে তা আমার সারা দেখবা। এর আগে দেখতাম আমার ফুতের মন যাক নামাচ্ছে, আমার ফুতের বাঁচত না, দায় দাবি চুরে লেছে লবিবারে। ওই তার বাবা তাকে 9-10 লক্ষ টাকা খরচ করে এই দালালের হপ্পরে পড়ে বিদেশ পাঠিয়েছে, আমি কি রাখি কাজও গিয়া সেরা 4 মাস কাজ করায়া অন্য রাষ্ট্রের মধ্যে বিখ্যালেছে, জুর মধ্যে নিয়ে লাগাইছে। সে কি চিন্তা ভাবনা করে গেল, তার না করার শর্ত সে বলছে যে দালাল এরকম বুঝাইতেছে, তো দালালের খপ্পরে পড়ে সে গেছে। আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো, যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট, সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। মিয়ানমারে বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান। কক্সবাজার রাখাইন পল্লীতে শুভ রাখাইন সাংগ্রেং 1387 শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা সব পক্ষের সাথে কাজ করে যাচ্ছি যাতে আরাকানে শান্তি ও স্থিতি ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি পরিস্থিতি বিরাজ করে। মিয়ানমার সরকার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়াকে বর্তমান সরকারের কূটনৈতিক সফলতা বলেও মন্তব্য করেন তিনি। শরীয়তপুরের নড়িয়ায় 2 নারী শিক্ষার্থীকে ইফটিজিং ও তাদের অভিভাবকের ওপর হামলার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীরা জানায়, তাদেরকে ইফটিজিং ও অটোরিকশায় ঢিল ছুঁড়ে ওই এলাকার জুয়েল ঢালি ও সিয়াম মেলকার। তাৎক্ষণিক শিক্ষার্থীর বাবা বাচ্চু হাওলাদার এর প্রতিবাদ করলে অতর্কিত হামলা চালায় ওই 2 বখাচ্ছে। এতে আহত হন তিনি। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। নড়িয়া থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন মোল্লা জানান, নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধী 2 জনকে 1 বছরের সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। পটুয়াখালীর দুমকিতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লা পোস্তঘর ও গরুর মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের নতুন বাজার এলাকায় মেসার্স বিসমিল্লা গোস্তঘরে একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে আটক এবং গরুর মাংস জব্দ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এজাজুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিকের পক্ষে কর্মচারী ও গরুর প্রকৃত মালিককে 10,000 করে মোট 20,000 টাকা জরিমানা করেন। পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। কুয়াকাটা প্রেস ক্লাব সংলগ্ন সড়কে এই মানববন্ধন হয়। এ সময় ভুক্তভোগী পরিবার দাবি করেন, গত 20 মার্চ স্বামী মেহেদী হাসান স্ত্রী মাফিয়া বেগমকে গলা টিপে হত্যা করে। তবে মাফিয়ার পরিবারের দাবি মিথ্যা উল্লেখ করে মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নোয়াখালীর সেনবাগে ষাটোর্ধ্ব বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মতিন মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে ভুক্তভোগী আব্দুল মতিন 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী জাহাঙ্গীর আলম ওরফে বাহাদুর ও আলমগীর হোসেন এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। শরীয়তপুরের ভেদরগঞ্জে বিধবার পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে ভেদরগঞ্জ উপজেলার হাওলাদার কান্দি গ্রামে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, গত 22 ফেব্রুয়ারি সকাল 7:30টার দিকে হঠাৎ আগুন লেগে রোকেয়া বেগমের বসতঘরটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। পরবর্তীতে একটি পক্ষ বসতঘর পুনর্নির্মাণে বাধা দেওয়ার প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী। গাজীপুরের জয়দেবপুর থানায় মিথ্যা তথ্যে ধর্ষণ মামলা নিয়েছে পুলিশ। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দুটি সুইটি আক্তার নামের এক নারী। শুক্রবার বিকেলে গাজীপুর সদর প্রেস ক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আসামি সানারুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার বলেন, মামলার যেদিনের কথা উল্লেখ আছে সেদিন মামলার বাদী তাদের ভাড়া বাসায় এসে হামলা চালিয়েছিল। তখন বাড়িওয়ালা 999-এ ফোন করলে পুলিশ আসে এবং গভীর রাত পর্যন্ত মামলার বাদীসহ সবাইকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। মামলায় দেয়া সময় ও স্থান দুটি মিথ্যা উল্লেখ করে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সুষ্ঠু তদন্তের দাবি জানান। নাটোরের বড়াই গ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা আয়নালের নিজ ঘরের মেঝেতে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আয়নাল হক উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নচাবাড়িয়া কালিরখুনা গ্রামের মৃত জলিল প্রামাণিকের ছেলে। সে উপজেলা মাঝগাঁও ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং বনপাড়া বাইপাস বাস কাউন্টারের স্টাফ ছিলেন। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্টস পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সিরাজগঞ্জের চলনবিলের তারাশে মোহাম্মদ রাশিদুল ইসলাম নামের এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাস কাটার উদ্দেশ্যে জমিতে গেলে লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে, তবে কে বা কারা এই হত্যা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আব্দুস সালাম জানান, গতকাল বিকেল 5টার দিকে বাড়ি থেকে বের হন রাশিদুল। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। জাতীয় সংসদ নির্বাচন সংস্কার ও নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী এবং মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হান্নান মৃধা সহ আরও অনেকে। সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহত সাংবাদিকদের ভাই শামীম উদ্দিন খান বলেন, গত 15 মার্চ তার ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের রায়গঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিন খানের উপর পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তার একটি হাত ও পা ভেঙে দেয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিরা বাদীর উপরে পরিবারের উপর একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবার এ ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মহেশখালী উপজেলার ধলাঘাটায় নতুন করে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক শাহিদুল ইসলাম শাহিন, অধ্যাপক শওকত আলী, সাবেক ছাত্রনেতা সাইদুল আলম ও নাগরিক সমাজের প্রতিনিধি আব্দুস সালাম সহ আরও অনেকে।
ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কুতুবুল আকতাব হজরত শাহ সুফি খানের আওলাদে পাক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর শাহ আমানত মাজারের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ হাবিবুল্লাহ খান মারুফ, শাহজাদা ফরিদউদ্দিন আলী খান, শাহজাদা এজাজউদ্দিন মোহাম্মদ আজিম খান মোজাদ্দেদি সহ আরও অনেকে। পরে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করেন আলহাজ শাহজাদা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান। কক্সবাজারের মহেশখালী নৌপথে প্রথমবারের মতো সি ট্রাক সার্ভিস চলাচল শুরু হয়েছে। শুক্রবার পরীক্ষামূলকভাবে এই সি ট্রাক চালু করা হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। বিআইডব্লিউটিএ পরিচালক প্রশাসন ও AKM আরিফ উদ্দিন বলেন, গত বছরের 5 আগস্টের পর ছাত্র জনতার দাবিতে এই সি ট্রাক চালু করেছে। রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক সহ স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন। এ সভায় জেলা প্রশাসক আফিয়া আক্তার সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, সেবা প্রাপ্তির মানোন্নয়ন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওনা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড শাখা কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে মাওনা ইউনিয়নের বেলতলী ফয়জুল উলুম কেরাতুল কুরআন মাদ্রাসার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক আব্দুল আজিজ। ফেনীতে সাধারণ ডেন্টাল সার্জনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফেনীর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়। ডা মশিউর রহমানের সঞ্চালনায় ও ডা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা আবদুল্লাহ আল মামুন, ডা রুবায়াত বিন করিম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে ফেনী জেলা ডেন্টাল সোসাইটির কমিটি ঘোষণা করা হয়। আমাদের কৃষি সংবাদ। সাতক্ষীরায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন পেয়েছে চাষি। গত আমন মৌসুমে অতিবৃষ্টি ও বেদনা নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সৃষ্টি হয় জলাবদ্ধতার। তলিয়ে যায় হাজার হাজার বিঘা জমি। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। জলাবদ্ধতা নিরসনের পর কৃষকরা শুরু করেন বোরো আবাদ। প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই কম থাকায় বাম্পার ফলন পেয়েছে কৃষকরা। কৃষি অধিদপ্তর বলছে ৭৯,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩,৩৫,০৬৮ মেট্রিক টন। কিন্তু বোরো মৌসুমে নির্ধারণের চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে, যার কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ধান করেছি, তাই এবছর ধানের ফসল ইনশাল্লাহ ভালো। এখন যদি কোনো আগাপিড়ি বর্ষা বাদলা না হয়, তাহলে মোটামুটি যাই হোক কিছু লাভবান হবে আশা করি। এখানে চাষাবাদ করার পরে এক বিঘিতে আমাদের 15,000 টাকা মতো খরচ হয়েছে। হওয়ার পরে আমরা আশা করতে যে 30 থেকে 35,000 টাকা আমরা একটা কেনা বেচা করতে পারবো, এতে আমরা লাভবান হতে পারবো। 6.5 বিঘি জমি লাগাইছি, তো অন্য বছরের চেয়ে তো ফসল যা হয়েছে একেবারে খারাপ না, ভালো হয়েছে। এবছর আমাদের বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৯,৮০০ হেক্টর। সেখানে আমরা অর্জন করতে পেরেছি ৮০,৭০০। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।